আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সৌদি ও আমিরাতের যুবরাজকে তলব যুক্তরাষ্ট্রের আদালতে। $290 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে 3000 স্মার্ট বোমা কিনছে সৌদি আরব। জেনারেল সুলাইমানিকে হত্যা করে মস্ত বড় ভুল করেছে আমেরিকা, বলছেন ইরান। জনসম্মুখে ভ্যাকসিন নিলেন এবার কমলা হ্যারিস। দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার। ট্রাম্পের সহযোগীরা এবং পেন্টাগন ক্ষমতা হস্তান্তরের বাধা সৃষ্টি করছে বললেন জো বাইডেন। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের। ইসরায়েলের সাথে সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে সৌদির, বলছে ইরান। এবং বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন আর নেই। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। মোবাইল ফোন হ্যাকিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সৌদি আরব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে তলব করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদ উপস্থাপিকা গাদা ওস মোবাইল ফোন হ্যাকিংয়ের অভিযোগ এনে চলতি মাসের শুরুতে ফ্লোরিডার জেলা আদালতে এই মামলা দায়ের করেন। শনিবার ওটস তার টুইটারে আদালতের সামনের একটি ছবি পোস্ট করেন। আদালত উভয় অভিযুক্তকে জবাব দেওয়ার জন্য 5 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। মামলায় অন্য আসামিদের মধ্যে সৌদি যুবরাজ সালমানের সাবেক সহযোগী সৌদি আল কাহতানি সহ অনেকেই রয়েছে। এ তালিকায় সৌদির আল আরাবিয়া গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলার উদ্দেশ্য হল ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা। একই সঙ্গে হ্যাকিংয়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য $5000 ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মামলার ফলে আল জাজিরা কর্মীদের ফোনে নজরদারি এবং হ্যাকিংয়ের রহস্য উন্মোচন হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অন্তত 36 কর্মীর মোবাইল ফোন হ্যাক করে ইসরায়েলি প্রতিষ্ঠান এলএসও গ্রুপের একটি স্পাইওয়্যার দিয়ে সাইবার নিরাপত্তা গবেষকরা এই তথ্য জানান। হ্যাকিংয়ের শিকার হওয়া 36 জনের মধ্যে আল জাজিরার কর্মী, টিভি উপস্থাপক এবং নির্বাহী কর্মকর্তারা রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন অপারেটিং সিস্টেমের একটি দুর্বলতা কাজে লাগাতে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করা হয়। এটি সৌদি ও আমিরাত থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদক তামের আল মিশান জানান, কয়েক মাস আগে একটি প্রতিবেদনের জন্য তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। যে ধরনের নম্বর থেকে ফোন দেওয়া হয়েছিল সেটি সাধারণত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যবহৃত হয়। সৌদি আরবের কাছে 3000 স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, স্মার্ট বোমা সহ অন্যান্য সামরিক সরঞ্জাম মিলিয়ে মোট $290 বিলিয়ন সামগ্রী বিক্রি করা হবে। বাংলাদেশি মুদ্রায় পরিমাণ দাঁড়ায় 24,50,000 কোটি টাকার বেশি। হোয়াইট হাউসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দিন আগামী 20 জানুয়ারি। সে অনুযায়ী আর মাত্র 3 সপ্তাহের মতো ক্ষমতায় আছেন তিনি। মেয়াদের এই শেষ সময়ে এসেই সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল তার প্রশাসন। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সমর্থ হবে সৌদি আরব। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। ফলে হোয়াইট হাউস তার আসন গ্রহণের আগেই তড়িঘড়ি করে অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম সংগ্রহে আগ্রহী রিয়াদ। জো বাইডেন বরাবরই ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের বিরোধী। জয় নিশ্চিত হওয়ার পর পুরো দুনিয়া যখন বাইডেনকে অভিনন্দন জানাতে ব্যস্ত, তখন কার্যত নীরব থাকতে দেখা গেছে সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ এমবিএসকে। যথেষ্ট সময় নিয়ে পরে অবশ্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বাইডেনের জয়ের মধ্য দিয়ে দৃশ্যত হোয়াইট হাউসে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছে রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজের জবাবদিহিতার দাবি তুলেছিলেন নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সৌদি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের। এমন বাস্তবতায় সৌদি আরবের কাছে $290 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রিতে ট্রাম্প প্রশাসনের অনুমোদন তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সে দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করে আমেরিকা মস্ত বড় ভুল করেছে। জেনারেল সুলেমানির শাহাদাতের প্রথম বার্ষিকীর আগে মঙ্গলবার এক অফিসিয়াল টুইটার বার্তায় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, জেনারেল সুলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মস্ত বড় ভুল করেছে আমেরিকা। এতে আরও বলা হয়, ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে সব বিদেশি সেনা বহিষ্কারের যা আইন পাশ করেছে সেটি আমাদের অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির অবসানের সূচনা হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন সন্ত্রাসী মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে আমাদের অঞ্চল এরই মধ্যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩ জানুয়ারি ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি শাহাদাত বরণ করেছেন। ওই হামলায় জেনারেল সুলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকারপন্থী স্বেচ্ছাসেবী বাহিনী হাসতার সাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুদেশের মধ্যে মোট 10 জন ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক এবং সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিল। জনসম্মুখে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জনসম্মুখে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে মডার্নার কোভিড টিকার প্রথম ডোজ নেন তিনি। তার টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। এ সময় তিনি লোকজনকে টিকার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসির আফ্রিকান আমেরিকান অধ্যুষিত একটি এলাকার মেডিকেল সেন্টারে হাজির হয়ে টিকা নেন কমলা হ্যারিস। এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন। এর আগে গত 21 ডিসেম্বর কোভিড-19 টিকা নেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজার বায়োনটেকের টিকার প্রথম ডোজ নেন তিনি। 78 বছরের বাইডেনের টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়েছে। নিজে টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাইডেন বলেন, ভ্যাকসিন নেওয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেই, লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে ভ্যাকসিন নেওয়া নিরাপদ। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, সেদেশের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি টিকা নিয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন হল কমলা হ্যারিস। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে মঙ্গলবার গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন শাখার পুলিশ। আসিফ নওয়াজ শরীফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 1991 সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। বর্তমানে আসিফ দেশের অন্যতম বিরোধী মুখ নওয়াজ শরীফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। এ ব্যাপারে বিরোধীদের বক্তব্য রাজনৈতিক কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। আসিফের গ্রেফতার নিয়ে টুইট করেছেন খোদ নওয়াজ শরীফ। তার অভিযোগ, ইমরান খান সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ শরীফ, যদিও তার বিরুদ্ধে শাস্তির খাড়া ঝুলছে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করেন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি অফিসাররা। তাদের অভিযোগ, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন তার হিসাব দিতে পারেননি বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন বলেছেন, পেন্টাগন সহ সরকারের বিভিন্ন স্থানে বসে থাকা ট্রাম্পের সহযোগীরা ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করছে। বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ট্রাম্প প্রশাসনের এসব তৎপরতার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। পররাষ্ট্রনীতি বিষয়ক টিমের সঙ্গে এক বৈঠকের পর বাইডেন গত মঙ্গলবার এসব কথা বলেছেন। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে আমরা বাধার মুখোমুখি হচ্ছি। যে বাধা আসছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় থেকে। বাইডেন আরও বলেন, ক্ষমতা হস্তান্তর বিষয়ক টিমের কাছে বিদায়ী প্রশাসনের তথ্য সরবরাহ না করা অত্যন্ত দায়িত্বকাণ্ড জ্ঞানহীন পরিচয়। এই মুহূর্তে আমরা আমাদের প্রয়োজনীয় সব তথ্য পাচ্ছি না, যা জাতীয় নিরাপত্তার জন্য খুবই জরুরি। আমার দৃষ্টিতে এটি দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়া আর কিছুই নয়। বাইডেন জানান, বহির্বিশ্বে আমেরিকার জন্য যে সমস্ত সেনা মোতায়েন রয়েছে তাদের ব্যাপারে একটি পরিষ্কার চিত্র তিনি পেতে চান। এছাড়া বাজেট পরিকল্পনার ব্যাপারে পরিপূরণ ধারণা থাকা প্রয়োজন। ট্রাম্প প্রশাসন আমেরিকার বিভিন্ন সংস্থায় বড় রকমের ক্ষতি করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন জো বাইডেন। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এখন ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন পেলে আগামী 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। প্রায় 10 মাস ধরে আলোচনার পর অবশেষে চুক্তির অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে এখনও
বিষয়টি চূড়ান্ত হয়নি। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বৈঠকে চুক্তিটি লিখিত আকারে গ্রহণ করা হবে, তারপর তা স্থায়ী হিসেবে গণ্য হবে। তবে আপাতত 1 জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হয়ে যাবে। ব্রেক্সিটের পরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের আদৌ কোনো বাণিজ্য চুক্তি হওয়া সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। একসময় মনে হচ্ছিল জট কাটবে না, বাণিজ্য চুক্তিও সফল হবে না। চুক্তি না হলে ইউরোপের দেশগুলো এবং যুক্তরাজ্য উভয় পক্ষই যথেষ্ট ক্ষতির মুখে পড়ত। সমস্যা ছিল চুক্তির খসড়া নিয়ে, সবারই আলাদা আলাদা দাবি ছিল। শেষ পর্যন্ত গত সপ্তাহে চুক্তি চূড়ান্ত হয়। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বৈঠকে বসে। সেখানে জোটের 27টি দেশ চুক্তিতে স্বাক্ষর করে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে, নতুন চুক্তি নিয়ে তিনি আশাবাদী। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ফন ডেয়ার লায়েন আগে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সোমবার তিনি জানিয়েছেন, এই চুক্তির ফলে ইউরোপ এবং যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপিত হলো। দ্রুত চুক্তিটি স্থায়ী হবে বলে তিনি জানিয়েছেন। ইরান বলেছে, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে তার রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী এবং সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এর সতর্কবাণী উচ্চারণ করেছে। মঙ্গলবার লেবাননের আল মাদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তাবেদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতাই কেবল বাড়াচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদির আগ্রাসনকে তিনি ওয়াশিংটন এবং তেল আবিবের একটি প্রকল্প যা বাস্তবায়ন করে দিচ্ছে সৌদি আরব। কিছু আরব দেশ আপোষ প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আপোষ প্রক্রিয়া যদি মুসলিম দেশগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয় তবে তা অবশ্যই বর্জনীয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। সৌদি আরবের সবুজ সংকেত নিয়ে এসব দেশ তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে। তারা বলছেন, অচিরেই সৌদি আরবও সব রাগঢাক ঝেড়ে ফেলে কুদস দখলদার ইসরায়েলের সাথে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে। বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন 98 বছরে না ফেরার দেশে চলে গেলেন। পশ্চিম ফ্রান্সের নিউলিতে একটি হাসপাতালে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববিখ্যাত এই ফরাসি ফ্যাশন ডিজাইনার। দীর্ঘ 70 বছর তিনি বিশ্ব ফ্যাশনে অবদান রেখেছেন। ফ্যাশনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পিয়েরে কার্দিনের নাম মনে রাখবেন বিশ্বের ফ্যাশন প্রেমীরা। তিনি প্রথম ডিজাইনার যিনি মস্কোর রেড স্কোয়ারে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন, যেখানে প্রায় 2 লাখ দর্শক হয়েছিল। ফ্যাশনের জনক খ্যাত পিয়েরে কার্দিনের জন্ম 1922 সালের 7 জুলাই ইতালির ভ্যানিস শহরে। নারী পুরুষদের হাই ফ্যাশনের এই প্রাণপুরুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারস্যের পেকুইন ফ্যাশন হাউস এবং জুন কুকটুর বিউটি অ্যান্ড দ্য ব্রেস্ট সিনেমার পোশাক ডিজাইন করেছেন। 1950 সালে নিজের ফ্যাশন হাউস তৈরি করেন পিয়েরে কার্দিন। 51 সালে তিনি ডিজাইন করেছিলেন পার্টি অব দ্য সেঞ্চুরির 30টি পোশাক। ওই সময় পোশাকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।